নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যারা সরাসরি ফোন করতে চাইছেন দেখুন দুটো নাম্বার রয়েছে, 9836955394 এবং 9836396305। প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 এবং 11:40 আমার প্রোগ্রাম থাকে প্রতিদিন। আমি এখন যেটা প্রোগ্রাম করছি সেটা ভারতবর্ষের সাধক লোকনাথ ব্রহ্মচারীর জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে প্রোগ্রাম করছি। আজকে পর্ব 24। হিমালয় থাকাকালীন লোকনাথ ব্রহ্মচারী বাবা কি কি করেছিলেন, কি কি কাণ্ড ঘটিয়েছিলেন, সেইগুলো সম্বন্ধে সবকিছু আপনাদের আজকে জানাবো। একদিনে এটা সম্ভবপর নয়, এটা চলতে থাকবে ধারাবাহিকভাবে। তবে আসি মূল পর্বে। হিমালয় পর্বতে লোকনাথ ও বেণীমাধব একসঙ্গে কাটানোর কিছু মুহূর্তের কথা আপনাদেরকে বলি। এবার তাদের যাত্রা হিমালয় রাজ্য থেকে উচ্চতম শিখরে তুষার দেশে। ন্যূনতম আয়োজনে তুষার রাজ্যে বাস করার অভিজ্ঞতা তাদের আগেই ছিল, কারণ তারা হিমালয় যথারীতি সাধনা করেছেন। এবার হিমালয় থেকে আরো উত্তরে যে তুষার, যেখানে ভর সুমেরু কুমেরু ইত্যাদি থাকে, সুমেরু, তো সেখানে আরো শীতের প্রভাবটা অনেকখানি বেশি। তো সেই জায়গারই কিছু কথা বলবো এখানে। সামান্য 2-1 প্রকারের ছোট ছোট ফল এবং কন্দমূল আহার করে তারা ওই সময় কাটাতেন। অর্থাৎ হিমালয় যখন প্রথম প্রচুর বরফ পড়ে, সেই সময় ওখান থেকে অনেকে নেমে আসেন নিচের দিকে, সাধারণ পূজারী বা আমি আরেকটু বিস্তারিত আসলে আপনারা বুঝতে পারবেন। তো সেখানে লোকনাথ বাবা এবং বেণীমাধব 3 বছর যাবৎ ছিলেন। তো সেই থাকাকালীন তারা যে খেয়েছিলেন ছোট ছোট কিছু গাছের ফল, স্কন্দমূল ইত্যাদি তারা খেয়েছিলেন সেই সময়। এবার তারা আরো ঊর্ধ্ব দিকে অর্থাৎ উপরের দিকে তুষার রাজ্যে চলেছেন। এবার তাদের সশরীরে স্বর্গের পথে যাওয়ার যে পথ, সেই পথে তারা প্রবেশ করলেন। অর্থাৎ মানুষ মৃত্যুর পর কি হয়, যে স্বর্গে গমন করি বলি। এই স্বর্গে তারপর আরেকটা ভার্সন আছে, পাপ করলে বলে নরকে গমন হয়। তা সেই পথ যেটা রয়েছে, সেই পথে সশরীরে লোকনাথ ব্রহ্মচারী এবং বেণীমাধব ব্রহ্মচারী এরা দুজনে উপস্থিত হন। যে পথে মহাভারতের যুগে যুধিষ্ঠির সহ পঞ্চ পাণ্ডব দ্রৌপদী সহ গিয়েছিলেন, সেই পথ শেষ অবধি সেই দ্বারে পৌঁছতে পারে একমাত্র যুধিষ্ঠির। কারণ যুধিষ্ঠির সত্যবাদিতার জন্য, বাকিরা সব আউট হয়ে যায়, কিন্তু তারা সশরীরে যায়নি। কিন্তু সেই পথ যাওয়ার জন্য, ভুল বললাম, যদি পঞ্চ পাণ্ডবী সশরীরে গেছিল, কারণ কুরুক্ষেত্র যুদ্ধে দ্রৌপদী এবং পঞ্চ পাণ্ডবী বেঁচে ছিল। আরো কিছু মহিলারা অনেকে বেঁচে ছিলেন, কিন্তু পুরুষদের মধ্যে একমাত্র পাণ্ডবরাই বেশি ছিল। কুরুবংশ এবং পাণ্ডব বংশ, এর মধ্যে শুধুমাত্র কৌরব এবং পাণ্ডব, কুরুবংশের ছিল কৌরব এবং পাণ্ডব, দুই গোষ্ঠীর মধ্যে একমাত্র পাণ্ডবদের পঞ্চ পাণ্ডবী বেঁচে ছিল। মানে পাণ্ডুর 5টা সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা ছাড়া কেউ বাঁচেনি সেই বংশের, আর কৌরব বংশেরও কেউ বাঁচেনি। এই পঞ্চম পাণ্ডব তারা সশরীরে গমন করেছিলেন। লোকনাথ ব্রহ্মচারী এবং বেণীমাধব ওই রাস্তা ধরে, সে সশরীরে তারা সেই রাস্তা ধরে গমন করেছিলেন। কিন্তু সেই পথ যাওয়ার জন্য শরীরকে আগে শৈত্য সহ্য অর্থাৎ শীতকে যাতে সহ্য করতে পারে সেই রকম করে গড়ে তুলতে হবে শরীরকে, নইলে সেই পথ দিয়ে তারা যেতে পারবে না। এত প্রচন্ড ঠান্ডা, 12 মাসই ঠান্ডা, তার মধ্যে 6 মাস সূর্য ওঠে, 6 মাস সূর্য ওঠে না। তো এই রকম অবস্থাতে সেখানে গমন করা, এজন্য তারা প্রথমে উপস্থিত হলেন হিমালয় বদ্রিকা আশ্রমে। হিমালয়তে একটি আশ্রম রয়েছে, বদ্রিকা আশ্রম। এবারে সেই আশ্রমে কে পূজিত হন সেটা বলছি, ভালো লাগবে শুনলে, এবং সেখানকার পূজারীগণ কিভাবে কাটান। শোনা যায়
অতি প্রাচীনকালে এখানে মহামুনি ব্যাসদেবের আশ্রম ছিল, অর্থাৎ বদ্রিকায় মহামুনি ব্যাসদেব, অর্থাৎ এই ব্যাসদেব হচ্ছে মহাভারত রচনা করেন, সেই ব্যাসদেবের আশ্রম ছিল। এখানে বদ্রীনারায়ণ নামে বিষ্ণু মূর্তি পূজিত হয়ে থাকেন, বদ্রীনারায়ণ নামে বিষ্ণু মূর্তি পূজিত হয়ে থাকে এই স্থানে। তবে শীতের সময় এখানে এমন ঠান্ডা থাকে যে শীতের 6 মাস সাধারণ মানুষ সেখানে থাকতে পারে না। অর্থাৎ এই আশ্রমে ওই অঞ্চলে এতখানি তুষারপাত হয় আর এতটা ঠান্ডা থাকে যে মানুষ 6 মাসের বেশি থাকতে পারে না। তাহলে কোন মাস থেকে কোন মাস থাকেন না? কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত তারা ওখানে থাকতে পারেন না কেউ। কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত কেউ ওই স্থানে আশ্রমে এবং আশ্রমের আশেপাশে থাকতে পারে না, এত ঠান্ডা। আর বাকি মাসগুলো, বাকি যে 6 মাস অর্থাৎ কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 6 মাস কেউ থাকে না। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 6টা মাস থাকবে। সেই সময় পুরো মন্দির ও মন্দিরের আশপাশ সমস্ত জায়গা ঘন বরফে ঢাকা থাকে, ওই কার্তিক থেকে চৈত্রের মধ্যে বললাম। মন্দিরের অভ্যন্তরে পূজার উপকরণ রেখে পূজারীগণ মন্দিরের দরজা বন্ধ করে নিম্ন ভূমিতে নেমে আসেন। অর্থাৎ যদি ওখানে ঈশ্বরের যে প্রসাদ বা ভোগ কিভাবে রাখা হয় এরও একটা সিস্টেম আছে, যে 6 মাস ধরে রাখারও একটা সিস্টেম আছে। এবার সেগুলো কিভাবে কি করতে হবে তার আসছি পরে, মানে আমি কলার বন্ধুকে দেখে নিই। তো এখানে ওই যখন মন্দির তারা বন্ধ করে নিচে নিম্নভূমিতে নেমে আসেন, তখন পূজার উপকরণ সমস্ত কিছু, যাবতীয় অন্ন থেকে আরম্ভ করে সবকিছু সেখানে রেখে দেওয়া হয়। রেখে তারপর সে মন্দির তালা দিয়ে নিম্নভূমিতে পূজারীগণ এবং পান্ডারা নেমে আসেন। আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অভিরূপ দাস বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে অভিরূপ দাস। আচ্ছা, বলো অভিরূপ, কি জানবে? আমার মানে এখন অনেক সমস্যা চলছে, মানে যা আয় হচ্ছে তাই থেকে ডবল ব্যয় হয়ে যাচ্ছে আর লোন নিতে হচ্ছে। তো লোনটা রিপেমেন্ট করার জন্য তত মানে আর্থিক নেই। আচ্ছা, মানে আয় যা হচ্ছে তার থেকে ব্যয় বেশি হচ্ছে, যার ফলে লোন নিচ্ছ, লোনের ইন্টারেস্ট দিতে গিয়ে আরো ব্যয় বাড়ছে, তাই তো? আবার সেই লোনটা মেকআপ করার জন্য আবার লোন নিচ্ছ, তাই নাকি? হ্যাঁ, তাকে রিকভার করার জন্য আবার লোন নিয়ে আবার রিপেমেন্ট করছি। এটা তোমার সাউন্ড ভাইব্রেশন, এই যে তোমার সাথে কথা বলছি এই সাউন্ড ভাইব্রেশন থেকে এটা পেলাম যে তোমার দেনা ক্রমশ বেড়েছে। আচ্ছা, জন্ম তারিখ বলো, আমি জ্যোতিষ বিচারটা দেখি, বলো। 15 জানুয়ারি 2004। 15 জানুয়ারি 2004। টাইমটা বলো বাবা। বিকাল 3:35। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছো? হ্যাঁ হ্যাঁ, প্রথম। আচ্ছা, বৃহস্পতিবার জন্মবার, তাই কি? হ্যাঁ, বৃহস্পতিবার। ভেরি গুড। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম, তাই কি? হ্যাঁ, রাশিটা জানা ছিল, তুলা রাশি। লগ্নের ওপর শনি অবস্থায় বক্রী এবং সপ্তম ভাবে বুধ কার্যত নিষ্ফলা, ফলে ব্যবসা বা ঋণগ্রস্ত হলে বিশাল সমস্যা আসবে। বুধ গ্রহ মূলা নক্ষত্রে থাকাতে, সেই নক্ষত্রযুক্ত কেতু চন্দ্রযুক্ত পঞ্চমে থাকাতে সবকিছু নিয়ে তোমার টেনশন উদ্বেগটা খুব বেশি, তাই না? লোনের জন্য তো টেনশন আছে বলছি। শুধু লোন না, যে কোনো ব্যাপারে তুমি টেনশন করো, তুমি খুব ঠান্ডা মাথার ছেলে। হ্যাঁ, সৌদি থেকে টেনশন। কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে কি টুকটাক করেছিলে নাকি? না না, যায়নি। সে কি, তোমার মন তো চায় জ্যোতিষীর কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে কিছু টুকটাক করার জন্য? যেতে ইচ্ছা করছে কিন্তু যেতে পারছি না। কেন পারছো না কেন? এই টেনশনের জন্য আমি যাবো ভাবছি। হ্যাঁ, যাবো, যেতে পারছি না। বর্তমান যে দশা শুরু হয়েছে, তোমার লোন কি 2023 সালের থেকে শুরু হয়েছে? হ্যাঁ, একদম 23 থেকে। এই লোন তো তুমি মেটাতে পারবে না বাবা জীবনে কোনোদিন। বিয়ে হয়েছে কি? না, হয়নি। যাক, তাহলে একটা মেটানোর রাস্তা আছে, এর জন্য একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় মা তারা। জয় মা তারা, জয় মা। দর্শক বন্ধু সবাইকে আমি গাইড করি, চেষ্টা করি মানুষ ভালো যাতে থাকেন, সেই হিসাব করি আমি সবাইকে গাইড করার চেষ্টা করি।
এবার আসি, এইবার মন্দিরের দরজা তো বন্ধ হয়ে যায়, প্রচন্ড বরফ পড়ে। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু খুব শুভ দিন, বৈশাখ মাসে। এই অক্ষয় তৃতীয়ার দিন আবার মন্দিরের দ্বার খোলা হয়, তখন চারপাশে বরফ গলতে থাকে। বৈশাখ মাস থেকে বরফটা গলতে আরম্ভ করে। পান্ডারা এবং লোকজনের সাহায্যে সেই মন্দিরের এবং তার আশেপাশে বরফ কাটিয়ে রাস্তা প্রস্তুত করা হয়। রাস্তার উপর দিয়ে বরফ পড়ে, রাস্তাটা থাকে, এবার বরফটাকে সরালেই ঠিক হয়ে যায়। তা এই হচ্ছে সেই মন্দিরের মাহাত্ম্য, যেখানে 6 মাস পূজিত হয়। আমি একটা জায়গায় একটুখানি বলিনি আপনাদের, মানে বলেছি, কিন্তু কিভাবে মাকে মানে প্রভু নারায়ণকে 6 মাসের জন্য ভোগ নিবেদন করা যায়, কারণ 6 মাস তো মন্দির বন্ধ থাকে, সেটা আগে কলার বন্ধুকে দেখে নি, তারপর আসছি। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মানস কুমার সরকার, নয়াটি থেকে বলছি। আচ্ছা, মানস বাবু, আপনার জন্ম তারিখ বলুন। 28/2/1969। টাইম বলবেন। রাত্রি 11:10। জন্মস্থান কি নৈহাটি? হুগলি। 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 কি প্রশ্ন আপনার? প্রশ্ন হচ্ছে, আর্থিক খুব সমস্যা, আর বাড়িতে না টিকতে পারছি না, মনে হচ্ছে নেগেটিভ কাজ করছে। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার ডেট অফ বার্থটা আপনার রিপিট করছি। 15 জানুয়ারি 2004। না, 28 ফেব্রুয়ারি 1969। আচ্ছা, এই জন্য উঠে গেল হঠাৎ করে। 28 ফেব্রুয়ারি 1969। টাইমটা বলুন আরেকবার, সময়টা বলুন, জন্ম সময়টা আরেকবার। রাত্রি 11:30। 10। এখান দিয়ে উঠে গেল হঠাৎ করে। 28 ফেব্রুয়ারি 1969, রাত্রি 11:10। জন্মস্থান হুগলি, তাই তো? শুক্রবার জন্মবার? শুক্রবার। আচ্ছা, এখানে যেটা আপনার দেখতে পাচ্ছি, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। আপনি তো খুব ভালো মনের মানুষ, তবে উপরালা ইচ্ছা গুরুদেব। খুব ভালো লোক। ইনকামের জায়গাতে ডিস্টার্ব হবে, শরীর স্বাস্থ্য নিয়ে তো সমস্যা আছে। বিয়ে করেছেন? বিয়ে করেছি। বিবাহিত জীবন কি সুখের? মোটামুটি চলিয়ে নেওয়ার চেষ্টা করছি। চলিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঠিক মতো চলছেও না। চলিয়ে নেওয়ার চেষ্টা করছেন তো, চেষ্টা করছেন বলে চলছে, চেষ্টা না করলে চলতো না। তাহলে খুব যে সুখের তা নয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার আরেকবার আমাকে প্রশ্নটা করুন। আপনার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, ব্যবসা খুব খারাপ যাচ্ছে, আর বাড়ির মধ্যে ঢুকলে একটা নেগেটিভ একটা মনে হচ্ছে ফিল করছি, কিন্তু বাইরে ভালো থাকি। এটা কতদিন আগে? তাও প্রায় 5-6 বছর ধরে এরকম চলছে। 5-6 বছর ধরে? ঠিক আছে, বুঝতে পারছি না কি করব। বুঝতে নিশ্চয়ই পারবেন, আমি বলে দিচ্ছি সব। আপনি যখন বললেন সময়টা হচ্ছে 5-6 বছর ধরে, এটা সম্ভবত আমার যা মনে হচ্ছে করোনা ভাইরাসের পর থেকে কি এটা বেড়েছে আস্তে আস্তে? হ্যাঁ, অনেক বেড়েছে। কোভিড-19 পর থেকে এই যে টুকটাকের যে জিনিসটা আপনি বুঝতে পারছেন যেটা হচ্ছে, এটা অনেক বেড়েছে তো? বেড়েছে। এখন 2026 অব্দি যেরকম বাড়তিটা সেরকম বাড়তি অবস্থায় থাকবে, মানে যেরকম চলছে এরকমই থাকবে নেগেটিভ এনার্জিটা 2026 পর্যন্ত। 2026-এর শেষের দিক থেকে, মানে মাঝামাঝি থেকে বড় সড়ো আপনার সমস্যা হবে, সাথে জীবনহানিও পর্যন্ত হতে পারে। আচ্ছা। এইটা আপনার হরোস্কোপ অনুযায়ী যেটুকু পাচ্ছি আমি, যে একটা ক্ষতি করার সম্ভাবনা রয়েছে, না 100% ক্ষতি করা রয়েছে। কেন বলে দিচ্ছি, কারণ ক্ষতিকারক যে গ্রহটি অবস্থান করছে, সেই গ্রহ তুঙ্গি শুক্রের সাথে অবস্থান করছে, যে শুক্র আপনার লগ্ন সাপেক্ষে সপ্তমপতি। সেই সপ্তমপতি রাহু যুক্ত, শনি যুক্ত অবস্থায়, এবং তার সপ্তম ভাবে একাদশে বৃহস্পতি এবং কেতু। আপনি কোনো সফট আইটেমের কোনো বিজনেস করেন? মানে আমার হচ্ছে খবরের কাগজ আর বই, ম্যাগাজিন, খবরের কাগজ, ঠিক আছে। ব্যবসার লাইন চুজ করা ঠিক আছে, কিন্তু ওই কোভিড-19 থেকে আপনার ব্যবসা পড়েছে এবং আপনার ক্ষতিটা বেড়েছে। শত্রু দ্বারা ক্ষতি রয়েছে তো আপনার। বাড়িতে আমি হাড় আর পেয়েছিলাম, ওই জলশঙ্খ আর ঘটের মধ্যে চাল পেয়েছিলাম মাটি খুঁড়ে। তাহলে এটা নিয়ে কোনো প্রতিকার করেননি কেন? বাস্তু বন্ধন করেছিলেন? না, এটা বুঝতে পারছি না তো কি করব, কি করা যায়। নিশ্চয়ই করার সিস্টেম আছে। ওই বাড়ি থেকে যে চাল হাড়, ওগুলো কি করলেন আপনি? ফেলে দিলেন? হ্যাঁ, ফেলে দিয়েছি। ফেলে দিলেন? এমনি ফেলে দিলেন? হ্যাঁ, জলে। কেন?
ওইটা দিয়ে তো কাজ করা যেত, আপনার যে ক্ষতি করেছে তার রিটার্ন বান্ডটা তার দিকে চলে যেত, ও, আর তার ধনসম্পত্তি আপনার বাড়িতে নিয়ে আসা যেত, আর্থিক শ্রীবৃদ্ধি হয়ে যেত। বুঝতে পারিনি তো। এইটাই তো তন্ত্রের মারপ্যাচ। এটা আপনার জন্য না, সবাইকে বলছি, যারা যদি বাড়ি মাটি খুঁড়ে কিছু পান, সেই জিনিস দিয়ে যে করেছে কাজটা তার রিটার্ন অ্যাকশন করা যেত তার প্রতি, এবং তার যা শ্রীবৃদ্ধি টেনে নিয়ে এসে আপনার কাছে টেনে নিয়ে এসে আপনাকে দেওয়া যেত। আচ্ছা আচ্ছা, এইটা খুব ভুল করেছেন, তবু এখন রিকভারি করার আছে, এর জন্য আপনাকে একটু যোগাযোগ করতে হবে, কেমন? জয় মাতারা। আমি যোগাযোগ করবো। হ্যাঁ, ব্যারাকপুরে পাবেন, নৈহাটির কাছাকাছি। ব্যারাকপুরেই আমার সামনে হবে। হ্যাঁ হ্যাঁ, জয় মাতারা। ঠিক আছে। দর্শক বন্ধু, আমি সবাইকেই চেষ্টা করি ভালো রাখার জন্য। মানুষ প্রথমে যখন এইরকম কিছু পায় তখন তার কিন্তু দিশেহারা হয়ে যায়, কেউ জলে ফেলে দেয়, কেউ আগুনে পুড়িয়ে দেয়, অনেকে আবার ভুল করে ওখানে পেচ্ছাপও করে দেয়, আবার অনেকে থুতুও ফেলে দেয়, আবার অনেকে হাত ধরে এটাকে ময়লার ডাস্টবিনে ফেলে দেয়, কারণ জানে না তো কি করতে হবে। তাহলে কি করলে যে ক্ষতি করেছে ক্ষতিটা তার দিকে রিটার্ন করে তার ধনসম্পত্তি আপনার চলে আসবে, এর ক্রিয়া আছে, জানতে হবে। জয় মা তারা, জয় মা তারা। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ বলছি কি, আমি হচ্ছে আমার ওই যে ভাই বিশ্বজিৎ সরকার ওর নাম, আচ্ছা, ওর সম্বন্ধে আমি কিছু জানতে চাচ্ছি। কি জানতে চাইছেন বিশ্বজিৎ সম্বন্ধে? ওর বিয়ে হচ্ছে না কেন? আচ্ছা, কতদিন ধরে চেষ্টা করছেন বিশ্বজিতের বিয়ে? মানে ওর হচ্ছে জন্ম তারিখ হচ্ছে, আমি বলছি বিয়েটা কতদিন ধরে চেষ্টা করছেন, বিয়ে হওয়াটা? প্রায় 2 বছর ধরে। কত? 2 বছর। 2 বছর। আচ্ছা, বলুন জন্ম তারিখ বলুন বিশ্বজিতের। ও 22/3/1986। 22 টাইমটা বলুন। 22/3/1986। সময়, জন্ম সময় সন্ধ্যা 5টা। ঠিকঠাক বলছেন না আন্দাজে ঢিল মারছেন? হ্যাঁ, জানা সন্ধ্যা 5টা। আচ্ছা, আজকে প্রথম দিন মনে হয় আমার অনুষ্ঠান দেখছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ঘাবড়ে গেছো। করলাম। নিজের শোনো, আমার সারাদিনে 2টো প্রোগ্রাম থাকে গ্লোব টিভিতে, একটা হচ্ছে সন্ধ্যা 6টা মানে 5:55, আর একটা হচ্ছে সকাল 11:40 মানে দুপুর 11টার সময় 11:40। তোমার নিজের গলাটা, কালকের প্রোগ্রামটা এটা রিপিট হবে, তোমার নিজের গলাটা একবার শুনে নেবে টিভি চালিয়ে, কেমন? শনিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার জন্মবার। কোথা থেকে বলছো মা? আমি বলছি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে। অনেক দূর, আমার বাড়ির সামনে থেকে তো ট্রেন ছাড়ে। হ্যাঁ, কলকাতা স্টেশনের পাশেই তো আমার বাড়ি, একদম বালুরঘাট এক্সপ্রেস, একদম তোমাদের বালুরঘাট নামিয়ে দিচ্ছে। কলকাতা স্টেশন তো নাম শুনেছো? ওর পাশেই তো আমার বাড়ির মন্দির, আরজিকর হসপিটাল, কলকাতা স্টেশন, শ্যামবাজার, ওই অঞ্চল, উত্তর কলকাতা। ঠিক আছে, এবার আসি। ওর জন্য দেখতে পাচ্ছি সিংহ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম। একটু তো মাথা গরম ওর। হ্যালো, গরম আছে, হ্যাঁ মাথা গরম তো। গরম। হ্যাঁ, আরে ওর বিয়েটা বাধা আছে মা, ওর বিয়েটা বেঁধে রেখেছে। এমনিতে কিন্তু সাধারণভাবে ওর বিয়ে হয়ে যাবার কথা, কারণ সপ্তম ভাবে বুধ এবং বৃহস্পতি গ্রহটি একসঙ্গে রয়েছে, এখানে একটু সামান্য হলো ডিস্টার্ব। সপ্তমপতির অবস্থান খুব যে ভালো তা নয়, কিন্তু তা সত্ত্বেও বলছি বিয়েটা বাধা আছে। যেহেতু বেঁধে রাখা আছে, ওই বাধাটা কাটাতে হবে। আর কিছু গ্রহ সংস্কার করলে এই জাতক জাতিকার বর্তমান দশাটা একবার দেখে নিই, তাহলে বিয়ে হয়ে যাবে একদম 100%। হ্যাঁ, হ্যাঁ এখন বিয়ের যোগ চলছে একদম ঠিক আছে, কিন্তু এই বাধাটা কাটাতে হবে, তাহলে এই যে 2025 সাল, এই সালের মধ্যেই বিয়ে হয়ে যাবে 100%। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো বালুরঘাটে বসি না, আসতে গেলে হয় তারাপীঠ, নাহলে আবার বাড়িতে আসতে হবে মা। সেক্ষেত্রে তুমি কাউকে দেখিয়ে দিতে পারো, আর যদি ভাইয়ের না আসতে পারে ভাইয়ের ছবি নিয়ে বা ভাইকে দিয়ে দিতে পারো। অনেকে আসে আমার বালুরঘাট, উত্তর দিনাজপুর থেকে, শিলিগুড়ি থেকে, ধানবাদ থেকে আমার কাছে লোকে আসে দেখাতে, কোনো অসুবিধা নেই। আমি কারোর কাছে পয়সা নিই না, প্রতিকারের জন্য প্রত্যেককে ফ্রিতে দিই, কারণ তন্ত্রটা আমার কাছে সাধনা, জ্যোতিষটা আমার পেশা, তন্ত্রটা আমার কাছে সাধনা। তন্ত্রটা আমার পেশা নয় যে মানুষকে কিছু দিয়ে তার জন্য পয়সা নেবো, একটা তাবিজ ধরাবো, কবজ দেবো, পয়সা নেবো, সেটা আমি করি না। আমার কাছে তন্ত্রটা সাধনা আর জ্যোতিষটা হচ্ছে পেশা। সেই জন্য আমি পারিশ্রমিক নিয়ে মানুষকে প্রয়োজনে, যার জন্য লেখা আছে বড় বড় করে, বিনামূল্যে প্রতিকার। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, অনেকে বলেন আগে কাজ পরে টাকা, আমি এটাও বলি না।
যারা এসছেন তারা প্রত্যেকেই জানেন আমি কোনো পয়সাই নিই না কবস্তা বীজে। কেন? এবার একজন বলছে যে নেয় না, তাহলে ভালো হবে? এটাই মনে রাখতে হবে। মুখ দিয়ে যেটা বলবো, এতদিনের আমার সাধনা, 1 যুগ বৎসর সাধনায় মুখ দিয়ে যেটা বলবো সেই বাক সিদ্ধতা অর্জন করা আছে, আপনার ঘটবে। আর হাত যশ, এই হাত দিয়ে যে কাজ করব সেই কাজ 100% হবে। সেই জন্য এই বাক সিদ্ধ আর হাত যশ পেতে আমাকে 1 যুগ বৎসর ত্রিসন্ধ্যা জপ করতে হয়েছে, এবং তার ফলেই আজকের এই কার্য। যে মানুষের কাছে আমি বিভিন্ন সাধকদের, এখন বর্তমানে লোকনাথ ব্রহ্মচারী চলছে, আগে বহু সাধকদের বলেছি, তৈলঙ্গ স্বামীর বলেছি, জীবন কাহিনী বাণী, তো এই তুলে ধরছি আপনাদের সামনে। তো তাদের যদি 80% গুণাগুণ আমার মধ্যে না থাকে, অর্থাৎ 80%, তাহলে তান্ত্রিক কোনোদিন হতে পারবো না, কারণ সাধক না হলে তান্ত্রিক হওয়া যায় না। যার জন্য তন্ত্রটা আমার কাছে সাধনা বলে মানুষকে আমি বিনামূল্যে প্রতিকার দিই, কোনো পয়সা নিই না। এবার প্রচুর ভক্ত আছে, প্রচুর, যারা উপকার পেয়ে এসে বলেন বাবা অনেক জায়গায় ঠকেছি, আপনাকে ওই জন্য ঠকালাম না, আমার এই দেওয়া সামর্থ্য। আমি বলে মায়ের মন্দিরে দিয়ে যা, কারণ আমার বাড়িতে মায়ের মন্দির তৈরি হচ্ছে, তারা দান করে দিয়ে যায় খুশি হয়ে। আমি কারুর কাছে পয়সা নিই না, কিন্তু জ্যোতিষটা আমার পেশা, আমি পারিশ্রমিক অবশ্যই নিই, ওটা ফ্রি নেই। জয় মা তারা। জয় মা তারা স্যার। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হচ্ছে মহেশতলা থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানবো স্যার। মহেশতলা, হ্যাঁ খুব নাম আছে না, ইডেন সিটি মহেশতলা। একদম একদম স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ। ছেলের নাম কি? 97। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে অভিনব। অভিনব কি? অভিনব দাস। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 27/5/97। 27 মে 1997। টাইমটা বলবেন। হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রশ্ন করুন, কি প্রশ্ন? কেরিয়ারটা স্যার একটু। হ্যাঁ কেরিয়ার। আচ্ছা, আমার একটুখানি এখানে সন্দেহ আছে, তবু কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছি, ছেলে কি ইঞ্জিনিয়ারিং করেছে? হ্যাঁ স্যার, ইঞ্জিনিয়ারিং করেছে। আপনি এই কথাটা বলেছেন কি? আমাকে বলেননি তো। না 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 স্যার। কথাটা কে বললো? আমি বললাম, শুধু ছেলের জন্ম তারিখটা দেখে। হ্যাঁ আপনি বলেন স্যার। হ্যাঁ তা এটা একটু আশ্চর্য লাগছে কি মা? যে একদম একদম আশ্চর্য লাগছে, তাই তো? তাহলে সাধনা থাকতে হবে, তবেই ভালো জ্যোতিষ হওয়া যাবে। দেখো মা, এই জায়গায় কেরিয়ারের জায়গা কিন্তু ওর একটা দারিদ্র যোগের সৃষ্টি হয়েছে। আচ্ছা স্যার। যার জন্য ছেলে চাকরি করে তো বর্তমানে। হ্যাঁ হ্যাঁ চাকরি করে। চাকরি করছে, কিন্তু যে আন্দাজে চাকরি করার মাইনে পাওয়ার কথা সেটা পাচ্ছে না। একদম স্যার একদম। হ্যাঁ সেটাই। এখানে আমার একাদশ ভাব যদি পীড়িত হয়, তাহলে 2-3টে সমস্যা হবে লাইফে। এক হচ্ছে ইনকাম কমে যাবে, সে বিজনেস হোক বা সার্ভিস হোক। 2 হচ্ছে সাকসেস আসবে না, মানে ওর থেকেও কম ট্যালেন্টেড ওর উপরে চলে যাবে, ও উঠতে পারবে না 1000টা এফোর্ট দেওয়ার পরও। আচ্ছা। আর 3 নম্বর হচ্ছে ফ্রাস্ট্রেশন তৈরি হবে একটা সময়ের পর, কারণ এখন যে বর্তমান দশা যাচ্ছে সেই দশাটা খুব যে ভালো যাচ্ছে তা নয়। তবে ছেলের কি রিসেন্ট কোনো প্রমোশন হয়েছে কি? না হয়নি স্যার, এখনো চলছে কথাবার্তা। কথাবার্তা চলছে, রিসেন্ট একটা প্রমোশন আমি, কিন্তু এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে ওই দারিদ্র যোগের জন্য। মা তুমি পারলে একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নিও, কেমন? আশা করি ভালো হবে। ওটা না কাটালে আমার ছেলের সাকসেস আসবে না কিন্তু লাইফে, 100% বলে দিচ্ছি। জয় মাতা। আচ্ছা স্যার বলুন। বলছি ওর বিয়ে একটু বলবেন, বিয়ের ব্যাপারে। আমি একটি প্রশ্নেরই উত্তর দিই, ও আচ্ছা আচ্ছা। নেক্সট দিন চেষ্টা করুন। জয় মাতা। দর্শক বন্ধু, এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, অনেকে পড়তে চান না। ধারণ ছাড়া প্রতিকার 100% প্রত্যেকটা মানুষের ধারণ ছাড়া প্রতিকার করি। কিভাবে হয়? আমার যোগ্য দ্বারা হয়, এবং যাদের করেছি ধারণ ছাড়া প্রতিকার প্রত্যেকে উপকার পেয়েছেন। একজনও আমার হাতে খালি হাতে ফেরেন না আমার কাছ থেকে, আর একজন আমার কাছে প্রতারিত হন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো আগামী দিনে। পর্বতমালায় কি হলো সেটা আপনাদেরকে বলবো। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।